আমি জানি মাইলস্টোনে যেটা হয়েছে সেটার কোনো ভাষাতেই আসলে শোক প্রকাশ করা যায় না। তারপরেও একজন মা হিসাবে, একজন মানুষ হিসাবে আমি মাইলস্টোনে নিহত এবং আহত প্রতিটা শিশুর বাবা মাকে বলতে চাই, আমি এবং আমরা আপনাদের সবার পাশে আছি। আর মিশু, যে প্রশ্নটা করেছেন আপনি বিএনপির ব্যাপারে, বিএনপির এখনকার রাজনৈতিক ভূমিকা বা তার অতীত ইতিহাস, আমরা যদি বিএনপির জন্ম পরিচয়ে একটু ফিরে যাই। হ্যাঁ, বিএনপির জন্ম কিন্তু আওয়ামী লীগের মতো জনমানুষের ভেতর থেকে হয়নি। বিএনপির জন্ম হয়েছে সেনানিবাসে, এবং তার জন্ম প্রক্রিয়া, পরে তার কর্ম প্রক্রিয়া দেখে আমি তাকে ঠিক দল বলি না, আমি তাকে বলি একটা প্রোডাক্ট। তো প্রোডাক্টটা হলো এরকম যে আম, বাংলাদেশ সেনাবাহিনীতে যারা আছেন তারা নিজেদেরকে মনে করেন তারা মা কল্পতরু, আমরা তাদের পোষা গরু, এবং বাংলাদেশের সবকিছুতেই তাদের কোনো না কোনো কিছু বলতে হবে, তাদের সবকিছুতেই কোনো না কোনো ভাবে অংশগ্রহণ করতে হবে। সে অংশগ্রহণেরই ধারাবাহিক প্রক্রিয়ায় জিয়াউর রহমান তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি হয়ে যান। তারপরে তার হাত ধরেই একটি দলের জন্ম হয়, সেটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এখন যেই দলটা তারা নিজেদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলে, তারা প্রথমে যেটা করলো, তারা বাংলাদেশের জন্ম প্রক্রিয়ায় যেই দলটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, সবচেয়ে প্রধান ভূমিকা ছিল আওয়ামী লীগ, বিএনপির জন্ম থেকেই যেটা করলো, তারা একটা আওয়ামী লীগ বিরোধী অবস্থানে চলে গেল। এবং সেই আওয়ামী লীগ বিরোধিতার প্রকার হিসাবে সেখানে সেই দলটাতে জায়গা নিল মুসলিম লীগের লোকজন, বিএনপিতে আরো জায়গা নিল চীনা বাম লোকজন, এবং অবধারিতভাবে যুদ্ধাপরাধের সাথে সংযুক্ত এবং বাংলাদেশের জন্ম প্রক্রিয়ায় যেই দলটা বিরোধিতা করেছিল সেই জামায়াতে ইসলামীর লোকজন। এবং মিশু, আপনি তো জানেনই জিয়াউর রহমান এসে প্রথম যে কয়েকটা কাজ করেন সেটা হলো জামায়াতে ইসলামী যেই দলটার কার্যক্রম নিষিদ্ধ ছিল সেই দলটাকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত করা। তো এটাই খুবই দুঃখজনক, যারা নিজেদেরকে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বলে, যেই দলের নেতাকে তারা স্বাধীনতার ঘোষক বলে, সেই দলেরই প্রধান মিত্র, পরে অবশ্য তারা একজন প্রধান মিত্র হয় না, অন্য কিছু হয়ে যায়, যাই হোক সেই দলটার প্রধান মিত্র হলো জামায়াতে ইসলামী। তারপর যেটা হয়, 90-এর গণ আন্দোলনে বিএনপি এবং আওয়ামী লীগ তারা যুগপৎ আন্দোলনের মাধ্যমে 90-এর গণ আন্দোলনটাকে সফল করে। 91-এ বিএনপি ক্ষমতায় আসে, এবং আমরা আশা করে নেই যে বিএনপি দলটা তার প্রোডাক্ট পরিচয়ে ভেদ করে এখন একটা রাজনৈতিক দল হিসাবে দাঁড়াবে। অবশ্যই আমাদের কথা ভুল প্রমাণিত করে দিয়ে 2001-এ বিএনপি যেটা করে, তাদের যে মিত্র জামায়াতে ইসলামী, যে জামায়াতে ইসলামীকে আসলে পুনর্বাসন করার জন্যই একটা নতুন দলের দরকার পড়েছিল, সেই জামায়াতে ইসলামীকে সাথে নিয়ে তারা নির্বাচনী জোট গঠন করে, এবং 2001-এ তারা সরকার গঠন করে। এখন দর্শক মন্ডলী, আমরা 2024 থেকে 2025-এর এখন পর্যন্ত সংখ্যালঘুদের ওপর যে অত্যাচার নির্যাতন দেখছি, সেটা মাত্রায় অনেক বেশি হতে পারে, উদাহরণ হিসেবে কিন্তু এটা বাংলাদেশে প্রথম না। আপনারা যদি মনে করতে পারেন 2001-এ জামাত বিএনপি জোট ক্ষমতায় এসেই তারা সংখ্যালঘুদের উপর অবর্ণনীয় অত্যাচার শুরু করে, এবং সেই অত্যাচার ছড়িয়ে যায় বাংলাদেশের দিক বিদিকে। এবং আপনারা একটু খেয়াল রাখবেন, এই সরকারটাকে কিন্তু আমরা বিএনপি জামাত সরকার বলি না, এই সরকারটাকে আমরা জামায়াত বিএনপি সরকার বলি, কারণ এই সরকারের মূল চালিকা শক্তি আসলে জামায়াত ছিল, বিএনপি না। আমরা দেখতে পাই এই সরকার আসার পর থেকেই বাংলাদেশের জঙ্গিবাদটা একদম ইথার ইথারে ছড়িয়ে যেতে থাকে। আমরা দেখতে পাই 64 জেলায় বোমা হামলা হয়, আমরা দেখতে পাই বাংলা ভাইয়ের মতো জঙ্গিদের আগমন, আমরা দেখতে পাই শায়েম কিবরিয়া, আসাদুল্লাহ মাস্টার, তাদের মতো নেতা, জনমানুষের নেতা, তাদেরকে রীতিমতো খুন করা হয়। আস্তে আস্তে খালেদা জিয়ার প্রভাব কমে তার পুত্র 10% জনাব তারেক রহমান, তিনি দাঁড়ান বিএনপির নেতৃত্বের পর্যায়ে এবং নীতি নির্ধারক পর্যায়ে। এবং সেই জায়গা থেকে বিএনপির নীতি আসলে পুরোপুরি বদলে যেতে থাকে। আমরা দেখতে পাই সে 21শে অগস্টের গ্রেনেড হামলা, যেখানে মূল লক্ষ্য ছিলেন শেখ হাসিনা, ভাগ্য গুণে শেখ হাসিনা বেঁচে যান, কিন্তু 24 জন আওয়ামী লীগ নেতাকর্মী নিহত হন ওই দিন। এরই ধারা পরিক্রমায় আমরা দেখি বাংলাদেশের খোলনলচে, বাংলাদেশের
ভৌগোলিক অবস্থা, আমি ভৌগোলিক অবস্থা বলতে সীমা বোঝাচ্ছি না, কিন্তু ভৌগোলিক অবস্থার যে বৈশিষ্ট্য থাকে সেই ভৌগোলিক বৈশিষ্ট্য, বাংলাদেশের যেই ধর্মনিরপেক্ষ একটা উদার বৈশিষ্ট্য ছিল, সেই বৈশিষ্ট্যটাকে আস্তে আস্তে বদলানোর প্রক্রিয়া। হ্যাঁ, সেখান থেকে আমরা যেটা ভেবেছিলাম না যে বিএনপি একটা দল হয়ে দাঁড়াবে প্রোডাক্ট থেকে, তারা আবার সেই দল থেকে প্রোডাক্ট হয়ে যাবার পথে যেতে থাকে। একই পরিক্রমে আমরা দেখি 2009 যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে এবং জনগণের একটা দাবি ছিল, আওয়ামী লীগের একটা নির্বাচনী প্রতিশ্রুতি ছিল যে তারা যুদ্ধাপরাধীদের বিচার করবে। আমাদের মনে রাখতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যেরকম মুক্তিযুদ্ধ বিরোধী একটা ধারা আছে, সেখানে আবার মুক্তিযোদ্ধারাও আছেন। সেখানে সাদেক হোসেন খোকা আছেন, মীর শওকত আলী আছেন, তারা তারা মুক্তিযোদ্ধা, বড় মুক্তিযোদ্ধা। তা বিএনপির ওই সময় দায়িত্ব কি ছিল? শুধু সরকারের প্রতি দায়িত্ব কিন্তু না, শুধু আওয়ামী লীগকে সাহায্য করার দায়িত্ব কিন্তু না, বিএনপির দায়িত্ব ছিল জনগণের পালস বোঝা, জনগণের হৃদয়ের দাবি, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আওয়ামী লীগকে সহায়তা করা। তো ততক্ষণে বিএনপি আসলে পুরোপুরি জামায়াতের করায়ত্ত হয়ে গেছে। বিএনপি যেটা করলো, তারা তাদের মুক্তিযুদ্ধ বিরোধী ধারাটাকে পুরোপুরি অস্বীকার করে তারা তাদের জামায়াত মনস্ক যে ধারাটা, মুক্তিযুদ্ধের পক্ষের যুদ্ধাপরাধী যে ধারাটা, সেই ধারাটাকে সামনে নিয়ে আসলো এবং এই বিচারের বাধা তৈরি করার জন্য এমন কিছু নেই যে তারা করলো না। এমনকি 2013 সালে যখন আমাদের শাহবাগ আন্দোলন তৈরি হলো, তখনও তারা তার বিরুদ্ধে। 2014-তে যখন নির্বাচন দেয়া হলো, বিএনপি নির্বাচনে যাবে না। কেন যাবে না? কারণ তাদের মিত্র জামাতে ইসলামী নির্বাচনে যাবে না। মিশু, বিএনপির ব্যাপারটা না, আমি মাঝে মাঝে আমি একটু অবাক হই। বিএনপি না আসলে মানে সেই জামায়াতের এমন একটা প্রেমিকা, বিএনপি জানে জামাত তাকে বিয়ে করবে না। হ্যাঁ, এবং জানে যে জামাত তাদেরকে ব্যবহার করছে, কিন্তু তারপরেও ব্যবহৃত হতে তাদের কোনো সমস্যা নেই। সেই পর্যায় থেকে বিএনপি আস্তে 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 দলটা তার রাজনৈতিক চেতনা হারাতে লাগলো, তার রাজনৈতিক দিক নির্দেশনা হারাতে লাগলো। তাদের মধ্যে তারা যে বাংলাদেশি জাতীয়তাবাদ করে, সে জাতীয়তাবাদের বোধটা তারা, যদিও বাংলাদেশি জাতীয়তাবাদ বলতে তারা কি বোঝায় আমি এখনো সেটা বুঝতে পারিনি, ধরে নিচ্ছি তারা ভালো কিছুই বোঝায়, সে জাতীয়তা বোধ থেকেও তারা দূরে সরতে লাগলো এবং তাদের জায়গাটা পুরোপুরি গ্রাস করতে লাগলো জামায়াত ইসলাম। তারপর আমরা 2024-এ এসে যেটা দেখলাম, জামায়াতে ইসলামী, আরো অন্যান্য জঙ্গিবাদী দল এবং বিএনপি তারা মিলে একটা দেশপ্রেমিক সরকার, দেশপ্রেমিক আওয়ামী লীগ সরকারকে তারা ম্যাটিকুলাস ষড়যন্ত্রের মাধ্যমে সরিয়ে দিল। ক্ষমতায় আসলেন ইউনূস সাহেব, যার পেছনে আসলে অবশ্যই জামায়াত ইসলামী এবং অন্যান্য জঙ্গি দল। এই ক্ষেত্রে বিএনপি কি করতে পারতো? বিএনপি আবারও বিএনপি আবারও তারা গণতন্ত্রের পথে হাঁটতে পারত, তারা মানবতার পথে হাঁটতে পারত, তারা ধর্মনিরপেক্ষ উদার বাংলাদেশের পক্ষে দাঁড়াতে পারত। সেটা না করে আবার আমরা দেখলাম 2001-এর বিএনপিকে, যেই বিএনপি সংখ্যালঘুদের ওপর অত্যাচারে পিছপা হয় না, যেই বিএনপি আওয়ামী লীগের নেতা কর্মীদের খুন, ধর্ষণ, হত্যা, লুট, অগ্নিসংযোগ কিছুতেই পিছপা হয় না, এসব তারা করছে কেন? তারা ভাবছে এসব করতে গিয়ে জামায়াত ইসলামী তাদের ক্ষমতার ছিটে ফোটা ভাগ বিএনপিকে দেবে, ক্ষমতার হালুয়া রুটির কিছু একটা ভাগ বিএনপিকে দেবে। আদৌ দেবে কি? আমি সেটা মনে করি না। তো আমি শুধু বিএনপি জন্ম পরিচয়টা আবার একটু তুলে ধরলাম সবার সামনে। আমি জানি আমার থেকেও যোগ্য আলোচক যারা আছেন, তারা এই জিনিসটাকে আরো অনেক অনেক ভালোভাবে আমাদের সাথে সামনে তুলে ধরতে পারবেন। আমি শেষ করছি এখানে, মিশু, আবার কথা হবে।